আমাদের আরো এক প্রতিবেশী রাষ্ট্র নেপালে হুবহু বাংলাদেশের মতো প্লট পরিবর্তনের কিন্তু খেলা চলছে। কালকে কিন্তু সেই খেলা সমস্ত সীমাকে অতিক্রম করে চলে গেল। হিন্দুরা কিন্তু একটি মসজিদকে ভ্যান্ডালাইজড করিয়ে দিলেন, অর্থাৎ গুড়িয়ে দিলেন। কিন্তু কেন এই পরিস্থিতি এ জায়গায় গেল? কিছুদিন আগে দ্য গ্রে জোন আমেরিকার সংবাদপত্র একটি নিউজ প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল নেপালে এই যে রেজিম চেঞ্জের খেলাটা দিনের পর দিন ঘটছে, তার পিছনে আমেরিকার ইনভলভমেন্ট স্পষ্ট। ডিপ স্টেট বাংলাদেশে যা করেছে, ভেনিজুয়েলাতে যা করলো, একই কায়দায় নেপালেও সরকার পরিবর্তনের চেষ্টা তারা করেছে। এমনকি সরকার পরিবর্তনের পর নেপালের সামাজিক যে জনবিন্যাস, তা কিন্তু সুকল্পিতভাবে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, যা কিন্তু কালকে হিন্দুরা রুখে দেওয়ার চেষ্টা করলেন একজোট হয়ে। কি হলো কালকে নেপালে? দেখুন, কালকে প্রথমে বীরগঞ্জ টাউন, যা নেপালের পারসা ডিস্ট্রিক্টের একটি অংশ, সেখানে দুজন মুসলমান ধর্মাবলম্বী ব্যক্তি হিন্দু ধর্মকে নিয়ে কিছু উগ্র পোস্ট করেন। সেই ব্যক্তির নাম হায়দার আনসারি এবং আমানত আনসারি, এবং সেই পোস্টের বিপক্ষে হিন্দুরা গর্জে ওঠেন এবং নেপালের পুলিশ কিন্তু পুরো পরিস্থিতিটিকে সামাল দেওয়ার চেষ্টা করছিল ভালো মতোই। কিন্তু পরবর্তীকালে সেই পোস্টের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো পরিস্থিতিটি কিন্তু ঘেটে যায় যখন একের পর এক কমিউনাল পোস্ট ইচ্ছাকৃতভাবে নেপালের কিছু ব্যক্তি করতে শুরু করে দেন। এরপর নেপালের হিন্দু ধর্মাবলম্বী মানুষরা সমবেত হয়ে এই উগ্র ইসলামিক মানুষদের বিপক্ষে খেপে ওঠেন এবং এরপর সেই অঞ্চলের যে একটি মসজিদ ছিল সেই মসজিদটিকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয় এবং পুরো বিষয়টি এই মুহূর্তে এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে নেপাল পুলিশ কার্যত হিমশিম খাচ্ছেন। দেখুন, নেপালে যে খেলাটি হচ্ছে সেই খেলাটি অনেক দিন ধরে কিন্তু আন্তর্জাতিক স্তরে তৈরি হয়েছিল। আমি একাধিক রিপোর্ট আপনাদের দেখাবো। এই নেপালের যে বর্ডারের কাছে বিষয়টি হয়েছে তা কিন্তু ভারত সংলগ্ন একটি জায়গা এবং ভারতের বিহার এই নেপালের এই অংশের সঙ্গে কিন্তু বর্ডারটি শেয়ার করে। নেপাল কিন্তু ভারতবর্ষের উত্তরপ্রদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, কিন্তু উত্তরপ্রদেশের বহু মানুষই বা কিছু মানুষ নেপাল ওরিয়েন্টেড কোনো কাজকর্ম সে অর্থে করে বলে সামনে আসেনি, কিন্তু বিহারের বহু মানুষ নেপালে ব্যবসা বাণিজ্য করতে যান এবং প্রতিনিয়ত কিন্তু যাতায়াত করেন। ফলে ভারত কিন্তু এই ধর্মীয় যে ভেদাভেদ, তার ফলে তৈরি হওয়া যে উগ্রতা, লড়াই ঝগড়াঝাঁটি সংঘাত, তার রেশ ভারতে চলে আসতে পারে বলে মনে করছে এবং ভারতের এসএসবি তারা কিন্তু ভারত সীমান্ত এই মুহূর্তে সম্পূর্ণভাবে শিল্ড করে দিয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্তে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোনো ভারতীয়কে এমার্জেন্সি সার্ভিস ছাড়া নেপালে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এমনকি ভারত এবং নেপালের মধ্যে তৈরি হওয়া যে মৈত্রী ব্রিজ আছে, সেই ব্রিজটিকেও কিন্তু কড়া সার্ভেলেন্সের আওতায় রাখা হয়েছে। ফলে সব মিলিয়ে আপনারা বুঝতেই পারছেন যে নেপালে যে ঘটনা ঘটছে তার আজ ভারতবর্ষেও এসে পড়তে পারে এবং ভারতের দুই প্রতিবেশী, একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল, যেভাবে সরকারি পরিবর্তনের পর একটা উগ্র ইসলামিক চিন্তাধারার দিকে ঝুঁকতে শুরু করেছে, তা কিন্তু ভারতবর্ষের সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই পুরো বিষয়টা নিয়ে সেপ্টেম্বর মাসে একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে যে নেপালে তুরস্ক এবং পাকিস্তানের আইএসআই দিনের পর দিন প্রক্সি একাধিক কাজকর্ম করে ইসলামিজেশন করার চেষ্টা করছে, অর্থাৎ ধর্ম পরিবর্তন করে হিন্দু রাষ্ট্র নেপালকে সম্পূর্ণভাবে ইসলামিক ধর্মে কনভার্ট করার চেষ্টা করছে, তা কিন্তু একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছে এবং সেই রিপোর্ট নেপালের মিডিয়াতেও এখন বেরিয়েছে এবং এখন কিন্তু হিন্দু ধর্মাবলম্বী মানুষরা একজোট হয়ে এই ধরনের উগ্র ইসলামী মানুষদের উপর কিন্তু চড়াও হচ্ছেন এবং বুঝতেই পারছেন তারা এই ধরনের রিলিজিয়াস যে সেন্টিমেন্টকে আঘাত করার চেষ্টা সেই সম্প্রদায়ের মানুষের মধ্যে থেকে আসছে, তার কিন্তু কড়া প্রতিঘাত বা প্রতিহত করার একটা চেষ্টা কিন্তু তারা করছেন। তারই কিন্তু আফটার এফেক্ট সেই মসজিদটি গুড়িয়ে দেওয়ার ঘটনা। এবার এই রিপোর্টে কি বলা হয়েছে? দেখুন, এই রিপোর্টে বলা হচ্ছে যে নেপাল বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছে এক শেল্টার হাউস, কিছু ক্ষেত্রে প্যারাডাইজও বলা হচ্ছে, কারণ নেপালের সিকিউরিটি যে স্ট্রাকচার, যে ক্ষমতা, তা কিন্তু এই অঞ্চলের যে উগ্রতা, সেই উগ্রতাকে থামানোর জন্য যথেষ্ট নয়। লস্কর ই তৈবা এমনকি আল কায়দার মতো নেটওয়ার্কের স্লিপার সেল
নেপাল থেকে চলে এবং নেপালের কাঠমান্ডুতে আইএসআইও যে ঘাঁটি গেড়েছে তা একাধিক প্রমাণ কিন্তু আমরা বিভিন্ন সময় পেয়েছি। এই রিপোর্ট বলছে যে এই মুহূর্তে তুরস্ক 2014 সালে এরদোয়ান সরকার আসার পর একাধিক জায়গায় এডুকেশনাল প্রোগ্রাম শুরু করে, যেমন কিছু আফ্রিকার দেশে তারা করেছে, সাউথ ইস্ট এশিয়াতে তারা করেছে, যেখানে বিভিন্ন মস্ক এবং ইসলামিক এনজিওকে বিপুল পরিমাণে টাকা দেওয়া হয়েছে এই ধরনের ইসলামিক শিক্ষাকে প্রচার করার জন্য। এবং এই এনজিওরা কিংবা এই মসজিদগুলো ইসলামিক চর্চার নাম করে জিহাদিদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে। 2008 সালে রাজতন্ত্র পতনের পর নেপালের ডেমোগ্রাফি কিন্তু বদলাতে শুরু করে। মুসলিম পপুলেশন এর আগে ছিল 5%। তথ্য বলছে এই 5% আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং নেপালের মেজরিটি জায়গায় ইসলামিক যে কনভার্সন সেই কনভার্সনের কাজ কিন্তু শুরু করে। সেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে একাধিক ইনস্টিটিউশন আছে যাদের ক্যাপাসিটি এই র্যাডিকালাইজেশনকে বন্ধ করার জন্য যথেষ্ট নয়। দ্বিতীয়ত, নেপালের যে অথরিটি তারা কিছুদিন আগে একটা অদ্ভুত জিনিস ধরে ফেলেন। সেখানে দেখতে পান যে বহু বিদেশি নাগরিক এসে নেপালের বহু মাদ্রাসায় বাচ্চা বাচ্চা শিশুদের কোরআন পড়াচ্ছেন এবং যাদেরকে এই ফরেন যে টিচার হিসাবে চিহ্নিত করা হয়েছে তাদের কাছে কোনো বৈধ ভিসা কিন্তু ছিল না। কিছুজন ইন্দোনেশিয়া থেকে এসছেন এবং কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা নেপালে এসে ছোট ছোট শিশুদের শুধুমাত্র কোরআন পড়ানোর দিকে নিয়ে যাচ্ছেন। 3 নম্বর যে টপিকটি উঠে এসছে সেখানে বলা হচ্ছে ইমিগ্রেশন অফিসিয়ালরা বিভিন্ন হোস্টেলে রেড করে দেখেছেন যে স্পেশালি ললিতপুরের মতো জায়গায় দেখেছেন যে এখানে হিমালয়ান এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, যে সোসাইটি নেপালের ছোট ছোট বাচ্চা এবং গরিবদের শিক্ষা দেওয়ার জন্য কাজ করে, অর্থাৎ এনজিও, তারা কিন্তু শুধুমাত্র ইসলামিক স্টাডির উপরে জোর দিয়েছে। অর্থাৎ তারা ইসলাম চর্চাকে গুরুত্ব দিয়েছে এবং ইসলামকে ছোট ছোট সম্প্রদায়ের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবার বিরোধী হবে না কেন? নেপাল 100% হিন্দু রাষ্ট্র, কিন্তু গ্রাউন্ড লেভেলে ইসলাম চর্চা নেপালে বাধ্যতামূলক করার একটা প্রচেষ্টা এই এনজিওরা, এই ধরনের ইনস্টিটিউশনগুলো যে করছে তা কিন্তু নেপালের সরকার কিছুদিন আগেই ধরে ফেলেছিল। ইনভেস্টিগেশন এটাও বলছে যে এর জন্য এই এনজিওগুলো প্রায় নেপালি মুদ্রায় 25 মিলিয়ন টাকা কিন্তু অ্যানুয়ালি ফান্ডেড হয়েছে এবং এটি তুর্কিজ বেসড একাধিক জায়গা থেকে এসছে এবং ইন্দোনেশিয়া থেকে বহু টিচারকে তুরস্ক ঢুকিয়ে দিয়েছে এবং বেসিক্যালি সকলে এই ট্যুরিস্ট ভিসাতে এসছে এবং ভিসা যে রুল সেটাকে কিন্তু ভায়োলেট করেছে তারা। ফলে এই ঘটনাগুলো যখন সামনে আসছে ঠিক তখনই আরো একটা জিনিস কিন্তু সামনে আসে। 2014 সালে এরদোয়ান ক্ষমতায় আসার পর প্রথমবারের জন্য নেপালে আলহাল শামসুল হক ফাউন্ডেশন তাদের প্রথম পার্টি নেপালে রাখে এবং নেপালের পার্টি রেখেই তারা রাজ্জাক মসজিদ তৈরি করে। অর্থাৎ 100% হিন্দু রাষ্ট্রকে ইসলামিজেশনের কনভার্সন করার প্রসেস পাকিস্তান এবং তুরস্ক এবং আইএসআই দিনের পর দিন করেছে, কারণ তারা যদি নেপালকে কনভার্ট করতে পারে তাহলে তারা ভারতের উপর চাপ তৈরি করতে পারবে, কারণ নেপাল এবং ভারত যেভাবে দিনের পর দিন একে অপরের সঙ্গে মিলেমিশে আছে সেই জোট তারা ভাঙতে চায়, একদম হুবহু বাংলাদেশের মতো প্ল্যানিং। আর আজকে দেখুন নেপালের হিন্দুরা কিন্তু একজোট হয়ে এই ইসলামিক জিহাদিদের বিপক্ষে রুখে দাঁড়ালো এবং যারা হিন্দু ধর্মকে আঘাত করে ফেসবুকে পোস্ট করেছে তাদেরকে ধরে ফেলে এবং সেই অঞ্চলের একটি মসজিদকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হয়। ভারত পুরো বিষয়টায় তৎপরতার সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সে অর্থে এখনো কোনো বিবৃতি আসেনি, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে যদি এই ধরনের ঘটনা ঘটে তার আজ ভারতে এসেও পড়বে। ফলে ভারতের সীমান্ত এই মুহূর্তে সিল্ড করা হয়েছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।